তো মানুষ হয়ে মানুষেরই পূজা, মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। তাহলে এখানে মানে এই যে উমর ফারুক কবিতাতে যে ইকবালের মূল এসেন্স নজরুল যতখানি ধরতে পেরেছেন, গোলাম মোস্তফা ধরতে পারেন। তাই গোলাম মোস্তফা এই ধরনের কথা কেন বললেন যে দুই সিজদা, মানে একটা হলো খলিফাকে সিজদা, আরেকটা হলো গিয়া ইকে সিজদা, এই যে নাম কি বলে, এই আল্লাহকে সিজদা। তাই আল্লাহকে সিজদার পরে তো খলিফাকে সিজদা করা যায় না। এই জিনিসটা বুঝতে হবে যে খলিফা হলো পাওয়ারের প্রতীক, খলিফাকে জবাবদিহি করতে হবে মুসলমানের কাছে। কিন্তু উল্টা তিনি বলতেছেন খলিফাকে সিজদা করতে হবে। তিনি বলতেছেন এই জন্য ওই কবিতাতে তিনি লাস্টে এসে বলতেছেন যেহেতু এই সিজদা না করলে পরে দেখা যাবে যে মানুষকে মারতেছে, ডিসিপ্লিন থাকবে না। তাহলে এই যে তখন কিন্তু এত বোম্বিং করতো না মুসলমানরা, ঠিক আছে? তাইলে তখন কেন তিনি এই ধরনেরই করলেন? কারণ তখনও তিনি জানতেন যে মুসলমানের 4 জন খলিফার মধ্যে 3 জন খলিফা শহীদ হয়ে গেছিলেন। তাহলে এই জন্যই তিনি এইটা তিনি আবিষ্কার করেছিলেন, যেটা ইসলামের মূল সূত্রের বিরোধী এবং যেটা তার গুরু রবীন্দ্রনাথের যেমন এই নাম কি বলে নজরুলের যে কবিতার ছন্দ, এইটা কিন্তু ইসের সাথে মেলে না, রবীন্দ্র ছন্দের সাথে মেলে না, কিছুটা সত্যেন্দ্রনাথের সাথে মেলে, এবং কিছুটা তার আরবি ফার্সি যে কবিতার ছন্দ এইগুলোর সাথে, হাফিজ বা এই সাদি বা রুমি এদের সাথে মেলে। কিন্তু এই যে আমাদের যে গোলাম মোস্তফা, তিনি কিন্তু পুরোপুরি রবীন্দ্র ভাবধারায়, এবং যখন এই নজরুল সাহিত্যাঙ্গনে প্রবেশ করেননি তখন কিন্তু গোলাম মোস্তফা সাহিত্যাঙ্গনে প্রবেশ করেছিলেন। তার সাহিত্যাঙ্গনে গোলাম মোস্তফা কিন্তু নজরুলের সিনিয়র। এবং এই জিনিসটা বুঝতে হবে যে নজরুল কিন্তু স্কুল পালানো লোক, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন গোলাম মোস্তফা, এটা বুঝতে হবে। তাই কাজেই গোলাম মোস্তফা প্রচণ্ড পরিমাণে ডিসিপ্লিনের ভক্ত ছিলেন, কিন্তু ডিসিপ্লিনকে গুরুত্ব দিতে গিয়ে তারা নজরুলের সবচেয়ে বিখ্যাত কবিতা কোনটা? বিদ্রোহী। আর ইসের সবচেয়ে বিখ্যাত না হলেও মোটামুটি একটা কবিতা হলো নিয়ন্ত্রিত, গোলাম মোস্তফার। কাজেই গোলাম মোস্তফা কিন্তু যখন তিনি লিখলেন রক্তরাগ, তখন খুন নিয়ে যে বিরোধটা হয়েছিল নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে, কিন্তু খুন শব্দটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে খুন শব্দটা হলো গিয়া ইসে আসতে পারবে, খুন শব্দটা আসবে হলো গিয়া খুন শব্দটা যে এই খুন শব্দটা হলো গিয়া আর রক্ত সম্বন্ধে আনারা ঠিক না, খুন শব্দটা বাংলায় মার্ডার। তাহলে এই মানে ইসলামের যে কিন্তু তিনি মানে অহরহ প্রচণ্ড পরিমাণে শব্দগুলো আনতেছিলেন এই আরবি ফার্সি, এবং এগুলো বিদ্যাসাগর থেকেই আসছিল। তো এই বিদ্যাসাগরের যে সমস্যাটা, এই বিদ্যাসাগরের সমস্যাটা কি আমাদের বুঝতে হবে। বিদ্যাসাগরের সমস্যাটা হলো কি, যে বিদ্যাসাগরে দেখা যাবে যে আরবি ফার্সি শব্দ, বিদ্যাসাগর যে বিদ্যাসাগরী গদ্য যেটাকে বলি, একেবারে জিরো। অথচ তার আগে যে সাহিত্যগুলো ওখানে দেখা যাবে বাংলা এই আরবি ফার্সি প্রচুর পরিমাণে 10 থেকে 15% আছে, হ্যাঁ, হয়তো আরও বেশি আছে। যে আগের যে আলাউল বা আব্দুল হাকিম থেকে শুরু করে বা অন্যান্য যারা পুঁথি সাহিত্য, বিশেষ করে পুঁথি সাহিত্য, আর আব্দুল হাকিমে বা আলাউল বা এই যে শাহ মোহাম্মদ সগিরে অতটা নাই, বাংলা সাহিত্যে অতটা আরবি, মানে মোটামুটি আরবি আছে, কিন্তু এই পুঁথি সাহিত্যে প্রচুর পরিমাণে আরবি আছে, যেগুলো আরবি ফার্সি বাংলা উর্দু এগুলো আছে, এবং এগুলো কিন্তু জনগণের ভাষা। পুঁথি সাহিত্যটা কিন্তু অতটা শিক্ষিত লোকের ভাষা না। তাই এই অতটা শিক্ষিত লোকের ভাষা যেটা না, সেইটাই কিন্তু জনগণের মধ্যে আসার কথা ছিল। চলিত সময় সেটাকে আমরা দেখছি না, বিদ্যাসাগরের বাংলাতেও আমরা দেখছি না। তাহলে বিদ্যাসাগরের এই যে ভাবধারায় কিন্তু বিদ্যাসাগর এবং এই বঙ্কিমীর যে বিরোধটা, আদর্শিক বিরোধ, সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিওটা আসতেছে। কাজেই আমি আলোচনা করতেছি যে এই রবীন্দ্রনাথ কিন্তু বিদ্যাসাগরকেই প্রমোট করেছিলেন। তবে রবীন্দ্রনাথ কিন্তু আরবি ফার্সি বাংলায় সেভাবে ঢুকুক সেটার চেষ্টা করছিলেন যে সেটা না ঢুকে। কিন্তু এইটা নিয়েই খুন নিয়েই কিন্তু নজরুল তো উর্দু আরবি ফার্সির হাফেজ, কাজেই তিনি তো মানে একেবারে ওস্তাদ লোক এই আরবি ফার্সির। তা কাজেই নজরুল খুব বিরক্ত হয়েছিলেন, কারণ এবং তিনি জানতেন যে ভাষা যখন তার শব্দাবলীর জন্য প্রচণ্ডভাবেই তার দরজা খুলে দেয়, তখনই সেই ভাষাটা শ্রুতিমধুর হয়ে উঠছে। যেমন উর্দুর আদি নামই ছিল রেখতা বা খিচুড়ি, ভাষার মধ্যে যত মিক্সচার হবে, এবং তিনি ইংলিশ ওভাবে মানে ব্যুৎপত্তিগত জানতেন না নজরুল, কিন্তু ইংলিশেও কিন্তু তাই, ইংলিশেও কিন্তু প্রচুর পরিমাণে ল্যাটিনিক ঢুকছে, জার্মানিকও ঢুকছে। তাহলে ইংলিশে প্রতিটা ভাষাই ঢুকে, কিন্তু এই কলকাতার ব্রাহ্মণরা যে আটকে রেখেছিল সেইটা নজরুল পছন্দ করতেন না। কিন্তু এইখানে কিন্তু তিনি যখন রক্তরাগ লিখলেন, খুন নিয়ে বিরোধ হলো, আর রক্তরাগ লিখলেন কে? রক্তরাগ লিখলেন হলো গিয়া এই রক্তরাগ লিখলেন হলো গিয়া নাম কি বলে এই
গোলাম মোস্তফা, আর গোলাম মোস্তফা কিন্তু রবীন্দ্রনাথ তখন গোলাম মোস্তফাকে প্রশংসকেরা, তখন না বোধহয় পরে আরও যে প্রশংসকেরা চিঠিও লিখছিলেন গোলাম মোস্তফার সাথে রবীন্দ্রনাথের আদর্শিক মিল আছে। তো কাজেই রবীন্দ্রনাথ থেকে কিন্তু বাংলার ফ্যাসিজম, এটা বুঝতে হবে যে বাংলায় যে ফ্যাসিজমটা আসছে সেইটার পিছনে ইসের হাত আছে, নাম কি বলে, এই মানে এই ইসের হাত আছে, নাম কি, ভাব আছে। রবীন্দ্রনাথের থেকে যে গোলাম মোস্তফা আসছে সেই গোলাম মোস্তফার ভাব আছে, কিন্তু যে গোলাম মোস্তফা ইসলামকে ফলো করছে, যে গোলাম মোস্তফা ইকবালকে ফলো করছে, সেই গোলাম মোস্তফার কিন্তু ইসের মিল নাই, এই নাম কি বলে, এই সেই গোলাম মোস্তফাকে কিন্তু ইসের মিল নাই, নাম কি বলে, এই সেই গোলাম মোস্তফার সাথে মানে যে গোলাম মোস্তফা ইকবালের, সেই গোলাম মোস্তফার সাথে এই মানে যে গোলাম মোস্তফা ইকবালের, যে গোলাম মোস্তফা ইসের নাম কি বলে, যে মোস্তফা ইকবালের যে গোলাম মোস্তফা এই ইসলামকে ফলো করেছে, সেই গোলাম মোস্তফার সাথে রবীন্দ্রনাথের মিল নাই। কিন্তু যে গোলাম মোস্তফা রবীন্দ্রনাথকে ফলো করছে, সেই গোলাম মোস্তফার সাথে, সেই গোলাম মোস্তফার কথাবার্তাগুলো কিন্তু ভেরি মাচ এই ফ্যাসিস্টদের জন্ম দেয়। কারণ এই যদি আপনি আর রবীন্দ্রনাথই ছিলেন বাংলার শরৎ, বঙ্কিম এবং তার পিছনে যে আছেন, নাম কি বলে, এই বিদ্যাসাগর, এরা কিন্তু সবাই ফ্যাসিস্ট মতবাদকে প্রমোট করেছেন। কারণ ফ্যাসিস্ট মতবাদটাই কিন্তু ওই জিনিসটা যে মানুষকে পূজা করা, যেটা নজরুল বলেছিলেন, মানুষ হইয়া মানুষের, এখানে কিন্তু নজরুল আমাদের জাতীয় কবি, এটা বুঝতে হবে যে মানুষ হইয়া মানুষকে পূজা করা যাবে না, মানুষকে জবাবদিহির আওতায় আনতে হবে। সেই জন্য বাংলাদেশে গণতন্ত্রটা বারবারই একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বাংলাদেশ বাকশালের বিরুদ্ধে যে বিদ্রোহ আমরা দেখেছি, পরবর্তীতে জিয়ার উত্থান, পেপার পত্রিকার স্বাধীনতা, এইগুলো কিন্তু এই ইসলামী ভাবধারা থেকে আসছে, এটা বুঝতে হবে। ইসলামী ভাবধারা কিন্তু কখনোই এই রাশিয়ান ভাবধারা বা মাথা নিচু ভাবধারা, যে রাশিয়ান একটা কলিগ ছিল আমার, যে আমি যে স্কুলে পড়াইতাম, সেই স্কুলে ইংলিশ মিডিয়াম, সেই স্কুলে কিন্তু একজন রাশিয়ান টিচারও ছিল। তিনি একটা কথা বলতেন যে সম্রাট হলো খোদার প্রতিনিধি, মানে আমরাও কিন্তু খলিফাকে খোদার প্রতিনিধিই মানে, কিন্তু তাকে সিজদা করা যাবে না, এই জিনিসটা বুঝতে হবে, শিরক করা যাবে না, কিন্তু তারা রাশিয়ানরা মানে খোদা বলেই মনে করে। এই জন্য কিন্তু পুতিন আজ পর্যন্ত সরতেছে না। পুতিন এত বছর ধরে তারা স্বৈরাচারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং এই কলকাতার ভাবধারাই কিন্তু এই নাম কি বলে, এই শেখ মুজিব নিজেকে বাকশালের প্রধান ঘোষণা করছিলেন, এবং এই যে জিয়াউর রহমান কিন্তু পাকিস্তানে বড় হয়েছিলেন, পাকিস্তানি স্কুলে লেখাপড়া করেছেন, কাজে জিয়াউর রহমান যে সমস্ত পেপার পত্রিকাকে আজাদ করে দিয়েছিলেন, তার পিছনে কিন্তু ওই পাকিস্তানি ভাবধারা বা ইসলামী ভাবধারা, সেইগুলার একটা উত্তর ভারতের ভাবধারা। উত্তর ভারতে কিন্তু বারবারই এই কথাটা বলা হয়েছে যে তুমি মাথার নিকে খুদি কা সার নিহান লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলছে যে ইকবাল বলতেছে যে পানি পানি পার গায়া কার গায়া কালেন্দার কে ইয়ে বাত, ইকবালের লাইন যে তুঝোগা গায়ের কি আগে, তো না কান্তেরা না মানতেরা। তো বলছে আমাকে মানে পানি করে গেল কলন্দরের এই কথাটা, যে কলন্দর কি, যে ভিক্ষা করে খায় কিন্তু মাথা নিচু করে না। তাহলে তোমার হালত যত খারাপই হোক, তুমি মাথা নিচু করো না। কলন্দরের পানি কার গায়ে কালন্দার কি বাত, তু ঝুগা গায়ের কি আগে, তো না কান্তেরা না মানতেরা। তুমি যদি মানে অচেনা লোক যে তোমাকে ভালোবাসে না, তার সামনে তুমি মাথা নিচু করো, তাহলে কী হবে, যে এই না তোমার শরীর তোমার না মন তোমার। তাইলে এই যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে ভয় দেখায়, যে তোমাকে শাসন করতে চায়, তাকে তুমি যদি মাথা নিচু করো, তোমার দেহটাও তার অধীনে হয়ে গেল, তোমার মনটাও তার অধীনে চলে গেল। কিন্তু যে তোমাকে ভালোবাসে, তার কাছে মাথা নত করলে তোমার সত্তাটা বিকিয়ে যাবে না, কারণ সে তোমাকে ভালোবাসে, তোমার সত্তাটা আরও শক্তিশালী হবে। তাহলে ইগোটাকে আমাদের সুপ্রিম করতে হবে। ইগো জিনিসটা কিন্তু খারাপ না, ইগো জিনিসটাকে খারাপ বলেছে কারা, ওয়েস্টার্নরা। কারণ ওয়েস্টার্ন দর্শন বা যেটা স্বৈরাচারী দর্শন, ওয়েস্টার্ন দর্শন বেসিক্যালি স্বৈরাচারী দর্শন, কিন্তু ওয়েস্টার্নের মধ্যে যে এখন গণতন্ত্রগুলো আমরা পাচ্ছি, সেগুলো ইসলামের অবদান। মাথা উঁচু ফিলোসফি, শেক্সপিয়ার বলি, দান্তে বলি, এরা কিন্তু ইসলাম থেকেই তারা গণতন্ত্রগুলো নিয়েছিল, কিন্তু তারা স্বীকার করে না, কিন্তু গেটে আইসে তারপরে স্বীকার করে গেছে। তো ইসলামের যে তিনটা বড় বড় পিলার, ইসলাম বলছে যে মডার্ন ওয়েস্টার্ন ডেমোক্রেসি তিনটা মডার্ন পিলার, একটা দান্তে, একটা হলো গেটে, একটা দান্তে, একটা গেটে, একটা শেক্সপিয়ার।
একটা ইটালি, একটা ইংল্যান্ড আর একটা জার্মানি। তো ইংল্যান্ড, ইটালি, জার্মানি, এর মধ্যে কিন্তু রাশিয়া নাই। কিন্তু আমরা এই জন্যই দেখি যে আজকে বর্তমানে ইটালিতেও গণতন্ত্র, ইংল্যান্ডেও গণতন্ত্র, আবার ইসেও গণতন্ত্র, কিন্তু কি বলে এই যে জার্মানিতেও গণতন্ত্র। কিন্তু ইসলামকে ফলো করেননি। কে ফলো করেনি? টলস্টয় কিন্তু হাফিজকে ফলো করেছেন, যে হাফিজ কিন্তু ইসলামিক ভাবধারায় যায় না। হাফিজ হলে কি একজন হতাশ মানুষ, এই চেঙ্গিসকে এত পরিমাণ মানুষ মেরেছিল যে তিনি মাথা নিচু করে ফেলেছিলেন। তো এই জন্য ইকবাল বারবার বলেছেন যে ফেলে দাও হাফিজের পানপত্র, সেখানে বিষ ছাড়া কিছুই নাই। তাহলে ইসলাম হলো মাথা উঁচু মতবাদ, ইসলাম হলো গণতন্ত্র, এটা আমাদের বুঝতে হবে। ইসলামের সাথে রাশিয়ার কানেকশন খুবই কম। কিন্তু দেখা যায় হুমায়ুন আহমেদ ইসলামের উদাহরণ দিতে গিয়া তিনি ইসলামের শ্রেষ্ঠত্বের উদাহরণ দিতে গিয়ে টলস্টয়ের কথা বলে। কিন্তু টলস্টয় কিন্তু ইসলাম বিদ্বেষী কিছু রচনা আছে, যেমন তার ইলিয়াস রচনাটা পড়ে দেখতে পারেন। হ্যাঁ, তারপরে ইলিয়াস রচনায় কিন্তু ইসলামের বিদ্বেষ ছড়ানো হয়েছে, ইসলামকে লোভী বলা হয়েছে। কিন্তু এই কথাটাই কিন্তু আবার টলস্টয় বলেছেন ইসলামকে লোভী। তার কাজেই টলস্টয় বলছি, রবীন্দ্রনাথ বলেছেন ইসলামকে লোভী, কিন্তু ইসলাম আসলে লোভী না। কাজেই এই টলস্টয় এবং রবীন্দ্রনাথ কিন্তু একই ধারার লোক। তারা গণতান্ত্রিক না, বেসিক্যালি তারা জমিদার পরিবারের ছিলেন। তারা চাইতেন যে মানুষ তাদেরকে সবসময় সিজদা করুক, মানুষ তাদেরকে প্রণাম করুক, মানুষ তাদেরকে করুক, আর দেশে গণতন্ত্র ওভাবে বিকশিত না হোক। কাজেই আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে ওই সময় রবীন্দ্রনাথ যেমন প্রিমিয়ার ছিলেন, ইকবালও প্রিমিয়ার ছিলেন। রবীন্দ্রনাথ আর ইকবাল দুজনকে একসাথে পাঠ করতে হবে, তাহলেই কিন্তু আমরা বাংলাদেশকে বুঝতে পারবো। উত্তর ভারত, দক্ষিণ ভারতে কিন্তু রবীন্দ্রনাথ ইকবালকে পাশাপাশি পাঠ করা হয়, ফলে তারা যে সায়েন্সের নোবেল প্রাইজ পাচ্ছে। এবং তারা যেমন তামিলরা 3টা সায়েন্সের নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু ঢাকা কলকাতা একটাও সায়েন্সের নোবেল প্রাইজ নাই। কারণ আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে আপনারা দেখবেন যে আমি ওখানে আইনস্টাইনের প্রশংসা করে ইসের কবিতা নাম কি বলে, ইকবালের কবিতা বলেছি। তাহলে ইকবাল জ্ঞান গবেষণার প্রতি কী পরিমাণ প্রচণ্ড উদ্দীপনা দিয়েছিলেন। কাজে ইকবাল পড়তে হবে, তাইলে আমরা এই গোলাম মোস্তফাকেও বুঝতে পারবো। কারণ রবীন্দ্রনাথ এবং ইকবাল দুজনেরই প্রভাব ছিল গোলাম মোস্তফা এবং নজরুলের উপরে। আর গোলাম মোস্তফা, নজরুল দুজনকে যদি আমরা সম্যকভাবে বুঝতে পারি, তখনই বাংলাদেশে গণতন্ত্র আসবে। এবং গোলাম মোস্তফা এবং নজরুলকে সম্যকভাবে বুঝতে গেলে আমাদের অবশ্যই ইকবাল এবং এই নাম কি বলে ইকে বুঝতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজে আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।